সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে প্রথমে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাইনুদ্দিন, সহকারী শিক্ষক বিজ্ঞান, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজ আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায় থেকে একটি পাঠ আলোচনা করব। অধ্যায়ের শিরোনাম আবহাওয়া ও জলবায়ু। এর আগের ক্লাসে আমরা আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে ধারণা পেয়েছিলাম, আবহাওয়ার উপাদানের নামগুলো জেনেছিলাম এবং আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে কিছু পার্থক্য জেনেছিলাম। আমাদের কি সেই পাঠগুলো মনে আছে? দেখে তো মনে আছে কিনা? প্রিয় শিক্ষার্থীরা, বলো তো আবহাওয়া কি? হ্যাঁ, ঠিক বলেছ। আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট সময়ের আকাশ এবং বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, তাই না? জলবায়ু কি বলো তো? জলবায়ু কি? হ্যাঁ, জলবায়ু হচ্ছে কোনো দেশ বা মহাদেশের অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। আজ আমরা ঘূর্ণিঝড়ের কারণ ব্যাখ্যা করতে পারবো, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি বর্ণনা করতে পারবো বলে আশা করছি। চলো শিক্ষার্থীরা, আমরা কিছু ছবি দেখি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি যে পানিতে এক ধরনের ঘূর্ণি সৃষ্টি হয়েছে, তাই না? এবং খুব দমকা বাতাস বইছে, খুব জোরে বাতাস বইছে। সেই সাথে প্রচুর বৃষ্টিপাতও হচ্ছে। গাছপালা ভেঙে যাবে বলে মনে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি সমুদ্র, সমুদ্রের খুব কাছে উপকূলে অবস্থিত বাংলাদেশের মানচিত্র। এখান থেকে ঘূর্ণিঝড় উৎপন্ন হচ্ছে এবং তা বাংলাদেশের উপকূলবর্তী এলাকা দিয়ে প্রবাহিত হচ্ছে বলে মনে হচ্ছে, তাই না? অর্থাৎ এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় বা সাইক্লোন। তাই আমাদের আজকের পাঠ ঘূর্ণিঝড় বা সাইক্লোন। চলো আমরা আরো কিছু ছবি দেখি। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, ঘূর্ণিঝড় বা সাইক্লোন। বলতো ঘূর্ণিঝড় কি? তোমরা কি বলতে পারবে ঘূর্ণিঝড় কি? ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। এর নামের মধ্যেই কিন্তু সংজ্ঞাটা লুকিয়ে আছে, তাই না? ঘূর্ণি অর্থাৎ ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়ই হচ্ছে ঘূর্ণিঝড়। আমরা জানি 12 মাসে এক বছর হয়। এই বাংলাদেশে সাধারণত সারা বছর ঘূর্ণিঝড় হয় না। আমাদের দেশে এপ্রিল, মে এবং অক্টোবর, নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। এপ্রিল মাস, মে মাস এবং অক্টোবর ও নভেম্বর এই সময়গুলোতে আমাদের দেশে সাধারণত ঘূর্ণিঝড় হয়ে থাকে। আমরা পাশের ছবিটি লক্ষ্য করি, দেখে তো এখানে কি দেখতে পাচ্ছি? এখানে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ দেখানো হয়েছে। এই ঘূর্ণিঝড় কোন অঞ্চল থেকে উৎপন্ন হয়ে কোন দিকে যাবে তা দেখানো হয়েছে। এখানে ঘূর্ণিঝড় কত কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হতে পারে? হ্যাঁ, ঘূর্ণিঝড় সাধারণত 500 থেকে 600 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হতে পারে। আমরা জানি বাংলাদেশ বঙ্গোপসাগরের খুবই কাছে অবস্থিত, অর্থাৎ বঙ্গোপসাগরের কূলে অবস্থিত, উপকূলে অবস্থিত। এছাড়াও আরো রয়েছে ভারত মহাসাগর। তো বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে যে জলরাশি আছে তা সূর্যের তাপের ফলে যখন খুব হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, তখন সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় এবং এই নিম্নচাপের কারণেই কিন্তু বাংলাদেশে ঘূর্ণিঝড় হয়ে থাকে। ঘূর্ণিঝড় কেন হয় বলতো? অত্যধিক গরমে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়, ফলে ওই স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়। আমরা জানি যে যখন বায়ুমণ্ডল অর্থাৎ বাতাস এরকম হালকা হয়ে উপরের দিকে উঠে যায়,
তখন সেখানে শূন্যতা সৃষ্টি হয় বা শূন্যস্থান সৃষ্টি হয়। সেই শূন্যস্থান পূরণের জন্য অন্য জায়গা থেকে অর্থাৎ আশেপাশে থেকে যে শীতল হাওয়া আছে, শীতল বাতাস আছে, তা ওইদিকে দ্রুত গতিতে ছুটে আসে। এভাবে বায়ু প্রবাহিত হয় এবং ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের মূল কারণ হচ্ছে নিম্নচাপ। এবার তোমার প্রাথমিক বিজ্ঞান বইয়ের ৭৯ নম্বর পৃষ্ঠাটি খোলো এবং এই অংশটুকু খুব মনোযোগ সহকারে পড়ো। এতক্ষণ আমরা ঘূর্ণিঝড় কি এবং ঘূর্ণিঝড় কেন হয় সেই কারণগুলো জানলাম। এবার দেখব ঘূর্ণিঝড়ের প্রভাবে কি হতে পারে, অর্থাৎ ঘূর্ণিঝড় হলে কেমন ক্ষয়ক্ষতি হতে পারে। এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে দূরে একটি জাহাজ দেখা যাচ্ছে। এখানে একটি নিশান অথবা পতাকা টানিয়ে রাখা হয়েছে, অর্থাৎ এটি এক ধরনের সতর্কতা সংকেত বা বিপদ সংকেত, যা দেখে মাছ ধরার নৌকা অথবা ট্রলার বা জাহাজ যদি থাকে তাহলে এরা উপকূলের কাছাকাছি অবস্থান করবে, দূরে যাবে না। এই চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। জলোচ্ছ্বাস লোকালয়ে প্লাবিত হয়ে যেতে পারে। এখানে দেখতে পাচ্ছি যে পানি উপরের দিকে উঠে এসেছে এবং লোকালয়ে প্লাবিত হচ্ছে। এছাড়াও ঘূর্ণিঝড়ের প্রভাবে নৌযানের ক্ষতি হতে পারে, জাহাজ ডুবে যেতে পারে বা ভেঙে যেতে পারে, প্রাণহানি হতে পারে। এছাড়াও ঘূর্ণিঝড়ের ফলে বিভিন্ন ধরনের পাখি মারা যেতে পারে। ঘূর্ণিঝড়ের আরো ক্ষয়ক্ষতি রয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে আমাদের সবথেকে পরিচিত দৃশ্য যেটি, গাছপালা ভেঙে যায় এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়। এছাড়াও দমকা হাওয়া বইতে পারে এবং মুষলধারে বৃষ্টিপাতও হতে পারে। ঘূর্ণিঝড়ের ফলে আমাদের বাড়িঘর ভেঙে যেতে পারে, নৌযান চলাচলে ব্যাঘাত ঘটতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এই ছোট প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাক। বলতো ঘূর্ণিঝড় বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, ঘূর্ণিঝড় হচ্ছে সামুদ্রিক বজ্রঝড় এবং ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়, যা সমুদ্রপৃষ্ঠে অত্যন্ত নিম্নচাপের ফলে সৃষ্টি হয়ে থাকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আর কি কি হতে পারে তা ৩টি বাক্যে লেখো। আমরা এতক্ষণ দেখেছি যে ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। জলোচ্ছ্বাস হতে পারে, বিভিন্ন ধরনের পশু পাখি মারা যেতে পারে, গাছপালা ভেঙে যেতে পারে, আমাদের বাড়িঘর ভেঙে যেতে পারে, নৌযানের ক্ষয়ক্ষতি হতে পারে ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রশ্ন থেকে এবং বিক্ষেপকগুলো থেকে সঠিক উত্তরটি খাতায় লিখব। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, ঘূর্ণিঝড় কত কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হতে পারে? ৪০০ থেকে ৭০০ কিলোমিটার, খ ৫০০ থেকে ৮০০ কিলোমিটার, গ ৬০০ থেকে ৯০০ কিলোমিটার, ঘ ৭০০ থেকে ৯০০ কিলোমিটার। কত হতে পারে? আমরা দেখেছি যে ৫০০ থেকে ৬০০ কিলোমিটার বা ৫০০ থেকে ৮০০ কিলোমিটার বিস্তৃত হতে পারে। নিচের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয়? হারিকেন, শিলাবৃষ্টি, কালবৈশাখী, বন্যা। বন্যা আমাদের খুবই পরিচিত একটি দুর্যোগ, এটি প্রায় প্রত্যেক বছরই আমরা দেখে থাকি। কালবৈশাখী এটি বৈশাখ মাসে অর্থাৎ বছরের শুরুতে গ্রীষ্মকালে হয়ে থাকে, এটিও বাংলাদেশে আমরা দেখে থাকি। শিলাবৃষ্টিও মাঝে মাঝে দেখে থাকি, কিন্তু হারিকেন এটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয়। এই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখতে হবে। বাংলাদেশে কোন কোন মাসে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকে? বলো তো শিক্ষার্থীরা, বাংলাদেশে কোন কোন মাসে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকে? এপ্রিল মে মাসে এবং উত্তরগুলো মিলিয়ে নেই, এবং অক্টোবর এবং নভেম্বর মাসে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বঙ্গোপসাগরে পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হওয়ার কারণে কি হতে পারে? আমরা দেখেছি যে বঙ্গোপসাগরের পানি এবং ভারত মহাসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হলে শূন্যস্থান সৃষ্টি হয় এবং নিম্নচাপ সৃষ্টি হয়। এই নিম্নচাপের ফলে বাংলাদেশে
ঘূর্ণিঝড় হয়ে থাকে। ব্যাপক হারে বাষ্পে পরিণত হওয়ার কারণে ঘূর্ণিঝড় হতে পারে। আজকের পাঠের শেষে আমাদের বাড়ির কাজ রয়েছে। আমাদের দেশে ঘূর্ণিঝড় ছাড়া আর কি কি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় তার একটি তালিকা করে কারণ সহ তালিকা তৈরি করবে এবং বাড়ি থেকে লিখে এনে দেখাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।